এক্সামগুলো অনেক ভালোভাবেই শেষ হচ্ছে, তবে সবচেয়ে আতঙ্কে আছি ফিজিক্স এক্সামটা নিয়ে। এত হার্ড সাবজেক্ট ভাবতেই আমার কান্না আসে। সাদিফ ভাইয়া থেকেও যে কত মাইর খেলাম এই ফিজিক্সের বাচ্চার জন্যে। পরশুই ফিজিক্স এক্সাম আর আমি মাত্র 3 চ্যাপ্টার শেষ করলাম। সাদিফ ভাইয়া অনেকগুলোই ফিজিক্সের ম্যাথ দিল সলভ করতে, বাট আমি বরাবরই অলস মানুষ। আল্লাহ জানেন আজকে উনি আসলে কি করেন আমাকে। উইদিনের পর মানে আমার মেডিকেল হিস্টোরি জানার পর আমার সব ব্যাপারে আরও কঠোর হয়ে গেলেন। আগে তো সপ্তাহে মাত্র 2 দিন বাসায় এসে সকালে নাস্তা করতেন, কিন্তু এখন রোজই আসে। এক্সাম না থাকলেও আসেন আর আমাকে ঘুম থেকে জোর করে মাকে দিয়ে জাগিয়ে তুলেন। মানে হয় না এসবের। এক্সাম না থাকলেও আমাকে তার জন্য 8টার দিকে উঠতে হয়। এর চেয়ে কষ্ট আর কিছুই হয় না। তার চেয়ে আরও প্যারা দেয় নাস্তা খাওয়ার সময়ে। একটা পরোটা তো খাওয়ায় বকা দিয়ে দিয়ে তার উপর আবার পাউরুটি খেতে বলে। ইচ্ছা করে তার মাথা ফুটা করে দিই। নিজের মতো মোটা হাতি ভাবছে নাকি? উনি তো মাশাল্লাহ ভালোই খেতে পারেন। 3টা পরোটা আরামসে গিলে ফেলে। নিজে খান ভালো কথা, ভাই আমাকে নিয়ে কেন টানেন এই খাবারের মাঝে? ভয় তো তারে কিছু বলতেও পারি না। বললে তখন হয়তো কে জানে নাস্তার টেবিলটায় আমার মাথায় উল্টায় দেন। যাক, এসব প্যারার কথা বাদ দিয়ে একটু ফিজিক্সে কনসেন্ট্রেশন করা যাক। 8টা বাজতে চলল, তাও এখনো উনি আসছেন না কেন? 4 বার ফোন দিল, কল রিসিভ করছিলেন না। কেন জানি টেনশন হচ্ছে অনেক। মাকে ও বললাম, মা সাথে সাথেই বড় খালাকে ফোন দিল বড় আপা সাদিফ কই? ওকে ফোন দিচ্ছিল শেফা, ছেলেটা তো কল রিসিভ করছে না। তোমার কি কথা হয়েছে ছেলেটার সাথে? এই শেফা শুন, সাদিফ নাকি অনেক ব্যস্ত আজকে। সন্ধ্যায় ফোন করে জানিয়েছিল তোর খালাকে। কি সব ফরেন কোম্পানির সাথে ডিল করবে নাকি? আচ্ছা যা, তুই নিজে নিজে পড়ে নে। মায়ের কথা শুনে মেজাজ একদম খারাপ হয়ে গেল। আসবেন না একটা কল করে বললে কি এমন হতো? আমার থেকে আর কষ্ট করে এই 3 পিস পরে এতক্ষণ ঘোমটা দিয়ে ওয়েট করতে হতো না। ধুর, ভাল লাগে না। বাসায় সাধারণত টপস আর স্কার্টই পরি, এইসব পরে কি আমি উনার কাছে পড়তে যাব? না জানি তখন আবার কি জঘন্য কথা শুনিয়ে দেন। এত রিস্ক আমি নি না গো। বই নিয়ে বারান্দায় গিয়ে একদম কর্নারে দাঁড়ালাম। এই দিকটা একদম নির্জন, এই দিকে দাঁড়ালে কেউ দেখার কোনো স্কোপ থাকে না। চুপচাপ বসে বইয়ে চোখ বুলাচ্ছিলাম। হঠাৎ গাড়ির আওয়াজ শুনে অপর দিকটায় গেলাম। এ কি সাদিফ ভাইয়া? গাড়ি থেকে নেমেই উনি বারান্দার দিকে তাকালেন। ভ্রু কুচকে তাকিয়ে আছেন আমার দিকে, আর আমিও গাধীর মতো উনার দিকে তাকিয়ে আছি। কিন্তু উনার হাতে সাদা ব্যান্ডেজের মতো কিছু দেখলাম মনে হল, কিন্তু এত আধারে বুঝতেই পারছিলাম না। আমার দিকে এক নজর তাকিয়ে কিছু না বলেই উনি ভিতরে চলে গেলেন। আমিও দৌড় দিয়ে একেবারে ড্রয়িং রুমের দিকে চলে গেলাম। দেখলাম সাদিফ ভাইয়া সোফায় বসে কোট খুলছেন, আর মা সাদিফ ভাইয়াকে হাতে কেমনে ব্যথা পেল তাই জিজ্ঞাসা করছেন। আমি বইটা বুকের সাথে জড়িয়ে ধরে ওদের কাণ্ড দেখছিলাম। উনাকে কেন জানি খুব বিধ্বস্ত দেখাচ্ছে। উনার সেটিং করা চুলগুলো কপালের উপর এসে পড়েছে সব। চোখগুলা কেমন জানি হয়ে আছে। উনার ব্যান্ডেজের থেকে রক্ত বের হচ্ছে। এ কি, উনার শার্টের হাতার কুনুয়ের ওই দিকটাও তো লাল হয়ে আছে। ভিতরের ক্ষতগুলা কি করছিল বলে খেয়াল করেননি উনি? উনার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। উনি মায়ের সাথে কথা বলতেই ব্যস্ত। সাদিফ ভাইয়া, আপনার শার্টের হাতা তো রক্তে লাল হয়ে আছে। মা এতক্ষণে খেয়াল করলেন। হ্যাঁ রে সাদিফ, শার্টটা খুল।
শেফা যা তো মা ফার্স্ট এইড বক্সটা নিয়ে আয়। সাদিফ বাবা আমি তোর জন্যে খাবার রেডি করছি, ডিনারটা এখানেই করবি। কাজ শেষ করে এসেই কি হয়েছিল ঘটনা শুনব। এখন ড্রেসিং করে নে, না হলে ইনফেকশন হতে পারে। আরে খালামণি কিছুই হয়নি এসব। আমি তো ভাবলাম জাস্ট হাতে ব্যথা পেলাম। আর এসব ছোটখাটো ব্যথা আমার গায়ে লাগে না। বাকি কথা শুনলাম না, আর আমি উনার অবস্থা আমি মেনে নিতে পারছিলাম না। মায়ের কথায় এক দৌড় দিল ম। বক্স নিয়ে এসে দেখি সাদিফ ভাইয়া ওইখানে নেই। মা থেকে জানতে পারলাম উনি ভাইয়ার রুমে, আমিও আর্লি ভাইয়ার রুমে গেলাম। রুমে গিয়ে আমার চোখ মগজে ঢুকে গেল। সাদিফ ভাইয়া খালি গায়ে আর প্যান্টটা হাঁটু পর্যন্ত বটানো, পায়েও রক্ত জমাট হয়ে আছে। আর উনি ড্রেসিং টেবিলে উল্টো দিকে ফিরে পিঠ দেখতে লাগলেন। ওহ মাই আল্লাহ, হুয়াই হি ইজ সো অ্যাট্রাকটিভ। উনার এই অবস্থা দেখে চোখ খিচে অফ করে উনাকে ডাক্তারতে লাগলাম। সাদিফ ভাইয়া নেন, মেডিসিন লাগিয়ে নিন। টেবিলে বক্স রেখে দৌড় দিতেই পিছে হাত টান অনুভব করলাম। হঠাৎ একটানে উনি আমাকে উনার দিকে নিয়ে নিলেন। উনার এত জোরে টানে আমাকে একেবারে উনার বুকের উপর নিয়ে ফেললেন। হাতে প্রচণ্ড ব্যথায় উফ করে উঠলাম, কিন্তু উনি তাও আমাকে ছাড়লেন না, উল্টো হাতটা হালকাভাবে ধরলেন। উনি আমার মাথা উনার খালি বুকের সাথে চেপে ধরে রাখলেন। আমার যা হাইট, আমি উনার মাত্রই বুক সমান। পুরো শরীরটা কেঁপে কেঁপে একদম ভাইব্রেটিং হচ্ছে। আমার চুলগুলো খুলেই কোমরের নিচে ছড়িয়ে পড়েছে অনেক আগেই। আজকে এক মুহূর্তের জন্যে ভেবেছিলাম আমি তোকে মাকে ফ্যামিলি কেয়ার কখনোই দেখব না। বিশ্বাস করতে পারবি না কিভাবে বেঁচে এসেছি আমি। হসপিটালে যেতে বলেছিল সবাই, তবে আমি একদম মন স্থির করতে পারছিলাম না। মায়ের সাথে কথা বলে তোর কাছেই চলে এলাম। উনার কথায় আমি প্রচণ্ড অবাক হলেও আমার খুব কান্না আসছিল, কারণ উনার কথা শুনে উনার দিকে একটু তাকিয়ে দেখলাম উনার চোখে পানি। সবুজ চোখগুলাতে আমি আজ প্রথম পানি দেখলাম। কিছু না ভেবেই উনাকে জড়িয়ে ধরতে হাত পিঠে লাগাতেই উনি ব্যথায় কুকিয়ে উঠলেন। উনাকে ছাড়িয়ে নিলাম। সাদিফ ভাইয়া প্লিজ আপনি বসুন, আমি ড্রেসিং করে দিচ্ছি। এটা বলে যেতে নিলেই উনি আমাকে টেনে নিয়ে আমার মুখে দুহাত রেখে বললেন, এই হুস্যস, এই সামান্য ব্যাপারে কান্না কেন? আমি মরিনি এখনো। এভাবে কান্না করিও না প্লিজ ফুল। এখানে খুব ব্যথা হয়। উনার বুকে হাত দিয়ে। উনার কথায় অনেক রাগ লাগল। মরার কথা কেন আসছে এখানে আজীব। ভাল লাগে না এসব কথা শুনতে আমার। খাটে বসুন প্লিজ, অনেকক্ষণ ধরে আপনার কথা শুনছি, এবার ড্রেসিং করতে দিন। উনার থেকে নিজেকে ছাড়িয়ে বক্সটা নিয়ে উনার পাশে বসলাম। হাতের ক্ষতটা পরিষ্কারের সময় উনি বললেন, শেফা তোর এই ফর্সা চিকন হাতটা না আমার জিম করা হাতের সাথে খুব মানিয়েছে। আই অ্যাম লাভিং দিস। আর তোর আজকে মাথায় কাপড় কই? আর এই ড্রেসে আবার বারান্দায় কেন গিয়েছিলি? উনার কথাতে রাগ লাগলো না। আজকে সিম্পলি বললাম আমি অপর পাশটায় ছিলাম বারান্দার, আর গাড়ির হর্ন শুনেই আমি অন্য পাশে এসেছিলাম। আমার কোনো শখ নেই নিজের চেহারা অন্যদের দেখানোর। সাদিফ ভাইয়া হেসে বললেন, আজকে বেশ মুখে মুখে জবাব দিচ্ছিস। এই ড্রেসে আমার সামনে আসতে ভাল লাগলো কেন? কি ব্যাপার? উনার কথা শুনে আজকে কেন জানি রাগ হলো না। উনার যে হতে ড্রেসিং করছিলাম ওই হতেই একটা ঘুষি দিল ম। হাহা তোর মতো পিঁপড়া আমাকে 100টা ঘুষি দিল, ও কিছু হবে না। হাহা হা হা হা। সাদিফ ভাইয়া জোরে জোরে হাসতে লাগলেন এই কথাগুলো বলে। আমি চুপ করে উনার ড্রেসিং করাচ্ছি, আর উনি আমার দিকে ভেলকার মতো তাকিয়ে আছেন। উফ অফ,
এত লজ্জা লাগছে কেন উনার তাকানোতে? আমি মিটিং এ ছিলাম। কানা ডাক্তার থেকে ক্লায়েন্টসরা জয়েন করেছিল, সব ঠিক ছিল, কিন্তু হঠাৎ করেই দেখি একে একে সবাই জ্ঞান হারাচ্ছিল। আমি ভাবতে পারছিলাম না কি থেকে কি হলো। এরপর ব্যাপারটা আমার মাথায় এলো, কফিতে কিছু মিক্স না তো। ভাগ্যিস আমি কফিটা খেলাম না, না হয় আজকে কোম্পানি আর আমি কিছুই বেঁচে থাকতো না। এরপর সাডেনলি লোড শেডিং হয় অ্যান্ড আমার উপর হামলা হতে থাকে। ইমার্জেন্সি সিকিউরিটি বেল অনেকটা বুদ্ধি খাটিয়ে পুশ করলাম, দেন সিকিউরিটি গার্ডরা আসতেই রক্ষা পেলাম। তাও পিটিয়েছি 4-5টা কে। তদন্ত শেষে সব কেস জানা যাবে। আপাতত রাস্কেলগুলো জেইলে আছে। সাদিফ ভাইয়ার কথা শুনে মনে মনে বলতে লাগলাম, এই লোকটা অনেক সাহসী মাশাল্লাহ, না হলে আধারেও মারপিট করতে পারেন। আর আমি পুরাই বেকুব মেয়ে একটা। আচ্ছা বাবা, লাখ লাখ শকর আল্লাহের কাছে, তুই বেশি আঘাত পাসনি। আয় খেয়ে নে। আর শেফা, যা দাদিকে খাবার দিয়ে আয় তো। এরপর তুইও খেয়ে নে। ওহো মা, আমি খাবো না, ঘুম পাচ্ছে খুব। ঘুমাতে গেলাম। ফার্স্ট এইড বক্সটা নিয়ে বের হচ্ছিলাম রুম থেকে, অমনেই সাদিফ ভাইয়ার গর্জন, এই অসভ্য ভাত খাবি না মানে কি? নিজের দিকে তাকিয়ে দেখ, কেউ বলবে তুই ইন্টার ফার্স্ট ইয়ারে। ছোট্ট খুকির মতো লাগে দেখতে। শুধু ফর্সা আর রূপ থাকলে হয় না, গায়ে মাংসও থাকতে হবে। তুই একটা শুটকি মন্ত্রী। কি হহ শুটকি মন্ত্রী? এত বড় অপমান! একটু আগে তো কত ঢং করছিল, আহারে কত আদর। বাস মারল বাসাদর না। যাক, দাদিকে ভাত দিয়ে দাদির সাথেই বসে খেয়ে নিলাম, উনার সাথে আর খেলাম না। সাদিফ ভাইয়া যাওয়ার সময় একটু উকি মেরে দেখলাম ভাইয়ার টি শার্ট আর একটা ট্রাউজার পরে আছেন। বাহ, ঠিকই ফিটিং হয়েছে। দুজনই যে খাম্বা আর মাসেলম্যান। যাক, অনেক ভালো প্রিপারেশন না নিয়েও অনেক ভালোই এক্সাম দিল ম। ক্রেডিটটা সাদিফ ভাইয়াকেই দিল ম, কারণ উনি যা যা করিয়েছেন সবই কমন আসলো। মানুষটার একটু মাথা লুজ, হঠাৎ রেগে বোম হয়ে যান। তবে স্যার হিসেবে উনি অনেক জোস। না হয় আজকে আমি ফেলটুসের উপাধিতে নাম ছাপাতাম। আমি আর ঝুমু হাঁটছিলাম, হঠাৎ দেখলাম মাহি আমাদের দিকেই দৌড়ে দৌড়ে আসছিল। আমি আর ঝুমু একে অপরের মুখের দিকে তাকাচ্ছিলাম আর ভ্রু কুঁচকে ইশারা করছিলাম, কি ব্যাপার? শেফালি, অনেকদিন ধরে বলতে চাচ্ছিলাম আমি তোমাকে লাইক করি। অবশ্য লাইক না, আই লাভ ইউ। প্লিজ বি মাইন। তোমাকে রানী করে রাখব। আমি মাহির কথা শুনে কাত। কি বলে এই ছেলে? একেবারে হাঁটু ভেঙে বসে গোলাপ দিয়ে প্রপোজ। হায় আল্লাহ! সাদিফ ভাইয়া এসে দেখলে মাহি আর আস্ত থাকবে না। প্লিজ মাহি উঠো, ভালো দেখাচ্ছে না এসব। মানুষ দেখলে কি ভাববে? উঠে যাও প্লিজ। বলেই চলে যাচ্ছিলাম, কিন্তু মাহি আমার হাত ধরে আমাকে রিকোয়েস্ট করতে লাগলো হ্যাঁ বলতে। আমি কিছু বলার আগেই সাদিফ ভাই এসে প্রথমে আমার হাত ছড়িয়ে নিলেন মাহির হাত থেকে, দেন গোলাপ ফুলগুলো মাহির হাত থেকে ফেলে পা দিয়ে একদম পিষে নিলেন। এরপর মাহির গাল ধরে চিল্লিয়ে বলতে লাগল, ভুল মানুষকে পছন্দ করেছ তুমি। শেফালির বন্ধু বলে কিছু করলাম না, না হলে একদম পিষে ফেলতাম তোকে এই ফুলগুলোর মতো। আর কোনোদিন যদি তোকে ওর আশেপাশে দেখি, একটা মাইরও মাটিতে পড়বে না। মাইন্ড ইট। উনার কথা শুনে আমি শুকনো ঢেকুর নিলাম কয়েকটা। না জানি আমাকে কি করবেন এখন। আমার হাত ধরে স্পিডে হেঁটে গাড়ির দিকে নিয়ে যাচ্ছেন সাদিফ ভাইয়া। উনার হাঁটার স্পিডে আমি রীতিমতো দৌড়াচ্ছি। গাড়িতে বসিয়ে আমার গাল চেপে ধরে বলতে লাগলেন, ছেলেটা প্রপোজ করছে আর তুই তামাশা দেখছিলি?
এত বেকুব কেন তুই? পাশ কাটিয়ে চলে আসতি, না হয় দু একটা কড়া কথা শুনিয়ে দিতি। আমি গাধি কিছু না বলে কান্না করতে লাগলাম। আসলে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম মাহি প্রপোজ করাতে, আর এরপর সাদিফ ভাইয়ার বকাগুলা আর নিতে পারছিলাম না। উনি আমার গাল থেকে হাত নামিয়ে ড্রাইভ করতে লাগলেন আর বলতে লাগলেন, এত চোখে পানি কোত্থেকে আসে তোর? কিছুই বললাম না আর চুপ মেরে বাহিরে তাকিয়ে থাকলাম আর ভাবছি, এই মানুষটাই কি আমাকে সেদিন জড়িয়ে ধরে কান্না করছিলেন, তাও আমাদেরকে না দেখতে পেয়ে? আর এখন সে মানুষটা আমাকে কষ্ট দিচ্ছেন। হঠাৎ দেখলাম বাসার রাস্তা দিয়ে না গিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, এটা তো নিউ রোড হয়েছে, কিন্তু এদিকে কই নিচ্ছেন? আচ্ছা ওয়েট, সামহাও উনি কি আমাকে কিডন্যাপ করে দেন, মেরে ফেলবেন, তাও এই মাহির বাচ্চার জন্যে? ওহ নো, এখন আমার কি হবে? আল্লাহ প্লিজ এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দিন। আমি আর কখনোই ওই মাহির বাচ্চার সামনে যাব না। ঘরে একা একা বোরিং টাইম পাস করছি। এক্সাম শেষে 1 সপ্তাহ ছুটি পেয়েও বাসায় বসে শোক পালন করতে হচ্ছে। মাকে কতবার বললাম একটু ঘুরতে যাব, কিন্তু মা তো নিয়ে যেতেই পারেন না, কারণ দাদি অসুস্থ। দাদিকে একা রেখে যাওয়া জীবনেও ভালো দেখাবে না। সাদিফ ভাইয়া স্পেনে গিয়েছেন আমার এক্সাম শেষের পরের দিনই। কি সুন্দর সব টাইমিং মিলে গেল, একেবারে বরাবর আমার এক্সামের শেষেই। এর পিছে কোনো রহস্য গন্ধ পাচ্ছি। রুমে বসে আছি আর মোবাইলে মেসেঞ্জার, ফেসবুক, ডাক্তার নলোড করলাম। এক্সামের জন্যে সব আনইনস্টল করে দিয়েছিলাম। ওয়াও, এতগুলা মেসেজোস! সবাই দেখছি আমাকে অনেক মিস করেছে। হি হি হি। সবার সাথে মোটামুটি কথা বলে নিলাম। হঠাৎ মাথায় খেয়াল আসলো সাদিফ ভাইয়ার প্রোফাইলে একটু গিয়ে ঘুরে আসি। উনার আইডিতে ঘুরে তেমন কোনো মেয়ের আইডি পেলাম না। যে কয়জন আছে মেয়ে, ওরা সবাই উনার, না হয় আমার কাজিন, আর দুজন হয়তো ফ্রেন্ড। তবে সাদিফ ভাইয়ার যে মাঝে মাঝে কি হয় আল্লাহই জানেন। উনার মাথায় মনে হয় অনেক সময় ভূতে নাচ দেয়। না হয় উনি কেন আমার সাথে মাঝে মাঝে এত ভালো বিহেভ করেন। তবে উনি যখন আমাকে বকা দেন তখন আমার বেশ কষ্ট লাগে। মা ভাই বকলেও আমার ততটা কষ্ট লাগে না। আর যখন উনি ভালো বিহেভ করেন আমার সাথে তখন তো অনেক বেশি খুশি লাগে। পেটে হাজারো প্রজাপতি উড়ে তখন। কিন্তু সাদিফ ভাইয়ার মুড সুইং কখন হয় তা কেউই বুঝতে পারে না। তবে লাস্ট এক্সামের দিনে শেষ মুহূর্তের ঘটনাটা আমার খুবই ভালো লেগেছিল। ইনফ্যাক্ট ওই দিনটা আমার মনের স্মৃতিতে একদম ম্যাগনেটের মতো চিপকে গিয়েছে। সাদিফ ভাইয়াও যে একজন রসিক মনের মানুষ আমি সেদিনই জানলাম। মাহির কারণে আমাকে সাদিফ ভাইয়া কি বকাটাই না দিল ন সেদিন। কিন্তু অন্য রাস্তাটা দিয়ে যখন নিয়ে যাচ্ছিলেন তখন মনে হচ্ছিল উনি আমাকে আজকে শেষই করে দিবেন। অনেক ভয় কাঁপা কাঁপা গলায় সাদিফ ভাইয়াকে ডেকে আশকো করলাম, ভাইয়া কোথায় যাচ্ছি আমরা? বাসার রাস্তা তো এটা না। ভাইয়া আমাকে মারবেন না প্লিজ। আর কখনো এমন গাধীর মতো বসে থাকব না। একদম কঠোর জবাব দিব সবাইকে। আই প্রমিজ। উনার কোনো হেলদুল হল না, কিন্তু খুব রাগী গলায় বললেন, আমাকে বলছিস কেন এসব? মারব নাকি আদর করব তোকে সেটা আমার পার্সোনাল ব্যাপার, আর আমাকে প্রমিজ বলেও কি লাভ? তুই কোনো গোয়ালের গরু আমি জানি। সো এসব ফেক প্রমিজ আমাকে দেখাতে আসবি না। একটা তেলাপোকা দেখলে সে কান্না করতে থাকে আর সে নাকি কঠোর জবাব দিবে। আর কোনো ছেলে যদি তোর দিকে চোখ তুলেও তাকাই না, ওই দিনই তার এই দুনিয়ায় লাস্ট দিন হবে। মাইন্ড ইট।
কথাগুলা বলেই উনি এক হাতে ড্রাইভ করছিলেন আর আরেক হাতে উনার চুলগুলো ঠিক করছিলেন। একটু উনার দিকে তাকিয়ে বাইরের দিকে ফিরে বাইরের পরিবেশ দেখছিলাম। ওয়াও, এত সুন্দর এই রাস্তাটা কবে হইল? আশাই তো হলো না কখনো। মুহূর্তটা এনজয় করছিলাম, কিন্তু সাদিফ ভাইয়ার কথা শুনে আমার চোখ রসগোল্লা হয়ে গেল। শেফা হিজাবটা খুলে ফেলত। মাথায় বাতাস লাগা, নাইলে ওই দিনের মতো আবার সেন্সলেস হয়ে যাবি। সেই সকাল থেকেই তো এটা বেঁধে আছিস। ওয়াহ, কি সুন্দর করে বললেন কথাগুলা, যেন উনার চেয়ে ভদ্র আর কেউই নেই। না, আমার কোনো অসুবিধা হচ্ছে না হিজাবে, আই অ্যাম কমপ্লিটলি ওকে। আবার মুখে মুখে কথা। গাড়ি থেকে নামিয়ে একদম এই ফাঁকা রাস্তায় রেখে যাব। তখন বাসায় আর যেতে হবে না তোর। যা বলছি এখনই কর, না হলে খুল আর্লি হিজাব আর গ্লাসটাও নামিয়ে দে, গায়ে প্রাকৃতিক হওয়া লাগা। উনার কথায় অনেক ভয় লাগল। না জানি এই লোক আবার কি করেন। আর্লি হিজাব খুলে হিজাবের ওড়নাটা গলার সাথে ঝুলিয়ে রাখলাম। আর সত্যিই অনেক ভাল লাগছে এই ঠান্ডাক্তার বাতাস আর এই লং ড্রাইভ। শেফালি তো নিজের অবস্থায় আছে, কিন্তু ওর পাশে বসা মানুষটার দিকে একবারও তাকিয়ে দেখলে হয়তো দেখতে পেত সাদিফ শেফালির লম্বা চুলের ঘ্রাণে মত্ত। ড্রাইভিং এর পাশাপাশি সাদিফ বাঁকা চোখে শেফালির দিকে তাকাচ্ছে আর তার ফুলটার সাথে এই মুহূর্তটা ফিল করতে ভুলল না। একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামল আর সাদিফ ভাইয়া আমাকে বলল, হিজাবটা পরে নে আর্লি, এরপর আমরা এখানেই লাঞ্চ করে নিব। আমি চুলগুলো ঠিক করতে করতে বললাম, ভাইয়া আমি আয়না দেখা ছাড়া হিজাব পরতে পারি না। উনি আমার কথা শুনে আমার এলোমেলো চুলগুলো উনার ডাক্তার হাত দিয়ে ঠিক করে দিতে দিতে বললেন, উফ শেফা, আমাকে এত জ্বালাস কেন তুই? কোথায় ভাবলাম এই নিউ রেস্টুতে তোকে নিয়ে আমি ফার্স্ট লাঞ্চটা করব। আর তুই কি না? তো আপনি করে নিন না লাঞ্চ। আমি এখানে বসে আছি আর হিজাব ছাড়া আমার অস্বস্তি লাগে বাহিরে যেতে। আর আমার এমনিও ক্ষিধা লাগেনি। চুপ, একদম চুপ। তোর এই জীবনে ক্ষিধা লাগবেও না। চুল সেটিং করে হিজাবটা ঠিক ওড়নার মতো করে পেঁচিয়ে নিয়ে আমি আসছি। এটা বলেই উনি রেস্টুরেন্টের ভিতরে চলে গেলেন। কি আর করার, আমি উনার কথা মতো সব করলাম। উনার একটা মোবাইল রাখা আছে সামনের বক্সেই। যাক, একটু আয়না দেখে নি। লক খোলা ছাড়াও ক্যামেরা অন করে দেখে নিলাম। না, ঠিকই লাগছে, কিন্তু চোখটা ফুলে নাকটা লাল হয়ে আছে তখন কান্নার জন্যে। জানালায় টোকা দিয়ে উনি আমাকে গ্লাস নামতে বলতে লাগলেন। গ্লাস নামিয়ে উনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছি। লাল টমেটো আমার মোবাইলটা সামনের বক্স থেকে নিয়ে নেমে আয়। আমিও উনার কথা মতো কাজ করলাম। নেমে আসতে আসতেই উনি উনার আইফোন দিয়ে কার সাথে যেন কথা বলছেন। উনার তো দুইটা মোবাইল। আমি ভুলেই গিয়েছিলাম। বড়লোক মানুষ। উনি আমার হাত ধরেই রেস্টুরেন্টের ভিতরে নিয়ে যেতে লাগলেন। আমিও আস্তে আস্তে হাঁটতে লাগলাম উনার পাশে। স্যার, আপনাদের জন্যে পুল সাইডের ওই দিকেই একটা টেবিল বসিয়ে দিয়েছি। নর্থ সাইডে চেষ্টা করেছিলাম, বাট ওখানে এখনো কিছু ফিটিংস কমপ্লিট হয়নি। নো প্রবলেম আতিক, থ্যাঙ্কস। কাম শেফা ফুল। এনজয় স্যার, এনজয় ম্যাম। সাদিফ ভাইয়া আমার হাত ধরে একা একা পুল সাইডের দিকে চলে গেলেন। যেন উনার আগে থেকে সব চেনা। সাদিফ ভাইয়া আর আমি একটা সুন্দর টেবিলে বসে আছি আর আশেপাশে দেখছি। অনেক সুন্দর, বাট বুঝাই যাচ্ছে এখনো কাজ বাকি। আচ্ছা সাদিফ ভাইয়া, আপনি এই রেস্টুরেন্টে কেন আনলেন? এখানে তো মানুষই নেই। কেন, মানুষ দেখার বেশি শখ?
তুই তো বললি তোর নাকি অস্বস্তি লাগে। ইস্ট সাইডে গিয়ে দেখ মানুষকে মানুষে খাচ্ছে। এত ভিড়। খুব রাগী গলায়। আপনি কেমনে জানেন এইখানে কোন দিকে কি আছে? আগে এসেছিলেন। আমার রেস্টুরেন্ট আমি আসব না, তবে কখনো খাবার টেস্ট করিনি। দেখ কি খাবি। মেনু দিয়ে। কি আর করার, মেনু দেখে আমার জন্যে শুধু পেস্ট্রি নিতে চেয়েছিলাম, কিন্তু উনি আমাকে ধমক দিয়ে নিজেই অর্ডার করে নিলেন। হায়দ্রাবাদি বিরিয়ানি, মোরগ পোলাও, চিকেন মশালা এন্ড নান, পেস্ট্রি আর কোল্ড ড্রিঙ্কসেতগুলা খাবার দেখে আমি শেষ। উনি বেশ শান্ত গলায় বললেন, নে স্টার্ট কর। আমি নেয়ার আগেই উনি আমাকে বললেন, হা কর তো। আমার আজকে অবাকের শেষ হচ্ছে না। ফার্স্ট উনি আমাকে মারেননি আর সেকেন্ড আমার খাইয়ে দিচ্ছেন। চুপচাপ হা করলাম, উনি স্পুন ছাড়াই আমাকে খাইয়ে দিচ্ছেন আর উনার নিচের ঠোঁট চেপে হাসছেন। আবার সে হাতে নিজেও খাচ্ছেন। কিছুক্ষণ পরে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, হাসছেন কেন? আর খাবো না প্লিজ। উনি এবার বাম হাত দিয়ে আমার গালে হালকা চেপে ধরে খাওয়াতে লাগলেন। বিরিয়ানিটা আমার বমি আসার উপক্রম হলে তখনই উনি আমাকে ছাড় দিল না, আর একাই নিজে বাকি সব খাবার ফিনিশ করলেন। অবাক হলাম, নামনে মনে মাশাল্লাহ বললাম, কারণ আমি জানি উনি বরাবরই ভোজন রসিক। খাবার শেষ করার পর উনি আমাকে অন্য প্লেসে নিয়ে আসলেন। ওয়াও, এই জায়গাটা কবে হলো? একদম শান্ত আর নীরব। অনেক সুন্দর। খেয়াল করলাম একটা দোলনা ছিল গাছের সাথে বাঁধা। দোলনা আমার উইকনেস। আমি সাদিফ ভাইয়াকে রেখেই দৌড় দিল ম। সাদিফ ভাইয়া ডেকেই চললেন, লাল টমেটো আসতে দৌড়া পড়ে যাবি তো। আমি আসছি দাঁড়া বলছি। উনার কথাকে শুনে আমি আপন মনে এক দৌড়ে দোলনায় এসে বসে গেলাম। উফ অফ, এত আরামদায়ক বাতাসে আর ঠান্ডাক্তার পরিবেশে দোলনায় দোল খাচ্ছি আর চুল খুলে ওড়নাটা গলায় জড়িয়ে নিলাম। আহা, নিজেকে নায়িকা মনে হচ্ছে। হা হা হা। সাদিফ ভাইয়া এসে আমার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েই থাকলেন। আমি তো আমার মতোই আছি। সাডেনলি বৃষ্টি চলে আসে আর আমি উঠে উনাকে বলি, ভাইয়া চলেন, বৃষ্টির বেগ বেড়ে যাচ্ছে। কিন্তু উনার কোনো রেসপন্স পেলাম না, আমার দিকে স্থিরভাবে তাকিয়ে আছেন। বৃষ্টিতে আমি প্রায় ভিজে যাচ্ছি আর তখনই কাশি আসতে স্টার্ট করল। এবার উনার হুঁশ হল। উনি আর্লি উনার কোটটা আমার মাথার উপর দিয়ে দিল না, আর আমার হাত ধরে দৌড়াতে দৌড়াতে বলতে লাগলেন, দৌড়াও ফুল, এই জীবন থেমে নেই ফুল, দৌড়াও। আর আমি এই মুহূর্তটা জাস্ট ফিল করছি আর খিলখিল করে হাসছি। গাড়ি অনেকটা দূরেই, আরও অনেক পথ বাকি। হঠাৎ আমাকে উনি কোলে তুলে নিলেন আর বললেন, ফুল প্লিজ কোটটা মাথার উপর ভালো করে ধরো, যেন মাথায় পানি না লাগে, না হয় জ্বর উঠবে। আমি এমনভাবে ধরলাম কোটটা যেন আমরা দুজনই কভার হই। উনি একবার আমাকে হালকা উঁচুতে উঠিয়ে টুপ করে একটা কপালে একটা চুমু দিল। নোয়ার আমি, আমার তো গায়ে যেন কেউ কারেন্ট দিয়ে শক দিল। উনার কাণ্ডে আমি জমে গিয়েছিলাম। ভয় আর লজ্জায় উনার বুকের ভিতরে ঢুকে গেলাম। এই ফিলিংসটা একদম অন্যরকম। মনে মনে ভাবতে লাগলাম, উনার মতো পাথরও দেখি আনন্দ করতে জানে। উফ অফ, সেই দিনটা আমার জীবনের অন্যতম ভালো দিন হিসেবে সেভ থাকবে। সেই যে উনাকে দেখলাম আর দেখিনি, তবে আমি রাফসান ভাইয়া মানে আমার বড় ভাইয়ার সাথে ভিডিও কলে কথা বলার সময় উনি এসে এসে উকি মেরে যান। কি হাস্যকর! এমনি নরমালি কথা বললে কি এমন হয়? এভাবেই দিন যাচ্ছিল একদম পানসা। আর মাত্র 3 দিন বাকি আছে ছুটি শেষ হওয়ার।
তাই মা ভাবলেন পরশুদিন বাবার জন্যে কুরআন খতম পড়াবেন আর ক্লোজ আত্মীয়দের দাওয়াত দিবেন। বড় ভাইয়া রাতে ফোন করলে মা ভাইয়াকে বললেন, হ্যাঁ রে রাফসান, তোর বাবার জন্যে পরশু রাতে একটা খতম পড়াবো ভাবছি, আর চাচার, খালার, মামার, ফুফুর ফ্যামিলিকে দাওয়াত দিব। তা তোরা কেমন আছিস? আর ওই রাগী মানুষটা কই? সাদিফ বাবা কখন ফিরবে? তোর তো আসতে আরো কমাস খানেক আছে। মিস করছি তোদের। ঠিক আছে মা, আমি টাকা পাঠাচ্ছি আজকেই। আর আমরা ভালো আছি অনেক, আলহামদুলিল্লাহ। সাদিফ আছে আমার পাশেই, কাজ করছে। সব শুনছেন উনি, আর ওর আসতে আরো 2 সপ্তাহ লাগবে। ছোট ফুলটা কই মা? আর দাদি বা কই? ভাইয়া আমি আছি পাশেই, সব শুনছি। কাপড় আয়রন করছি। তোমরা ওইখানে বসে থাকো আর আমি মা খালা আপু আমরাই সব কাজ করব। এসে যাও না তোমরা। আর দাদি ঘুম। আমার কথার মাঝে মা বলে উঠলেন, আরে শেফা ভালো কথা, আমার মোবাইল থেকে তোর বাপ্পি ভাইয়াকে কল দিয়ে বলে রাখো ভালো একটা ছাগল কিনতে হবে তাকে। আসতে বল কাল। আমি কিছু বলার আগেই সাদিফ ভাইয়ার আওয়াজ শুনলাম, কিন্তু উনাকে দেখতে পারছি না। হয়তো পাশ থেকেই বলছেন খালামণি, ও বলবে না কোনো ছেলের সাথে কথা, ও ছোট মানুষ কি বলতে কি বলে ফেলে, তাই একেবারে তুমিই বলে ফেলো। উনার কথা শুনে অনেক রাগ লাগলো, মা ভাইয়ার সামনেও অপমান। জল্লাদ। কল তখনও কাটেনি। আমি মাকে বললাম, মা সব ভাইবোন অনেকদিন পরে মিট করব তাই না? সবাই কত মডাক্তার হয়ে গেছে এখন। গত বছর দেখেছিলাম সবাইকে, ঈদে আর দেখাই হলো না। খালামণি আর মামারা ছাড়া কেউ তো আসে না আমাদের এখানে দাওয়াত ছাড়া। বাবা মারা যাওয়ার পর থেকে চাচা ফুফি আমাদেরকে দেখতেই পারে না, আসবো বলতেই কান্না চলে আসছে, আর মা আমাকে বুকে নিয়ে কপালে চুমু দিল ন। ল্যাপটপে তাকিয়ে দেখলাম ভাইয়া চোখ মুছছে আর সাদিফ ভাইয়া তাকিয়ে আছেন আমাদের দিকে। এতক্ষণে উনাকে দেখলাম, আর উনি ভ্রু কুঁচকে রাগীভাবে তাকিয়ে আছেন, যেন সামনে পেলেই চর দিয়ে গাল লাল করে ফেলবেন। অনেক কাজ পড়ে আছে, খালামণি আপুরা আজ সকালেই চলে এসেছেন আর খালু কসাইয়ের সাথে সাথেই আছেন। বাসায় মেহমান সব রাতে আসবেন, মামিরা আসবে সন্ধ্যায়, তাই আমি আর আপুরা দুপুরের খাবার খেয়ে ঘুম দিল আমার রুমে, আর মা আর খালা ভাইয়ার রুমে ঘুমাচ্ছে। মোবাইলে কল আসাতে আমার ঘুম ভেঙে গেল। রবি অফিসের কল। অসহ্যকর। কলিং বেলের আওয়াজ শুনে ওড়নাটা মাথায় দিয়ে দরজা খুলতে চলে গেলাম, কারণ মা আর খালা ওষুধ খেয়ে ঘুম বিকালের আগে উঠবেন না। দরজা খুলে দেখলাম সাদিফ ভাইয়া। উনার পাশে উনার লাগেজ, ব্যাগ সবই আছে। দেখেই বোঝা যাচ্ছে উনি অনেক টায়ার্ড আর কেমন জানি ক্ষেপে আছেন। কিন্তু আমার তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সাদিফ ভাই এখানে কেমনে? 2 হাতে চোখ কচলিয়ে নিলাম ভালো করে, এটা কি সম্ভব? আরে হ্যাঁ, এটা তো সাদিফ ভাইয়া। স্পেন থেকে বাংলাদেশ আসতে 17.5 ঘন্টা লাগে। তাহলে উনি কখন রওনা দিল ন? যেদিন কথা বলেছিলাম উনাদের সাথে সেদিনই নাকি? সন্ধ্যার দিকে মামা মামি কাজিনরা সবাই চলে এলো। মামার বাড়ি একটু দূরে হওয়ায় মামা তার ব্যবসা সামলিয়ে আগে আসতে পারেননি। কিন্তু এসেই মামা কাজে লেগে গেলেন। জুরাইন আর জারাভি আমার একমাত্র মামার 2 ছেলে মেয়ে। ছোট ভাইটা বেশি কিউট, বয়স মাত্র 2.5 বছর, আর বোনটা ক্লাস 5-এ। জুরাইন তো এসেই আমার কোলে উঠে গেল আর একটু আধটু কথা বলল, বাবুটা একটু বেশি আদুরে। কোলে আসলে আর নামেই না, আমাকে অনেক বেশি দেখতে পারে। মামি, মা খালা ওদের সাথেই কাজ করছে। আমি সে সকাল থেকেই কাজ করছিলাম, কিন্তু এখন করতে পারছি না, কারণ জুরাইন আমার কোল থেকে নামছে না।
জুরাইনের সাথে খেলছি আর ভাবছি সাদিফ ভাইয়া কেমনে কভার করল এত আর্লি বিড়িতে আসা। সাদিফ ভাইয়াকে দেখেই আমার হুঁশ উড়ে গিয়েছিল। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে উনি আমার সামনেই দাঁড়িয়েছিলেন। উনার কথা শুনে বুঝলাম উনি অনেক টায়ার্ড। বাসায় ঢুকতে ঢুকতে আমাকে বললেন, কিরে সর দরজা থেকে, অনেক টায়ার্ড আমি। একবার নিজের বাড়ি আরেকবার এই বাড়ি, আমি জাস্ট পাগল হয়ে যাব। মা আমাকে একবারও জানালো না ওরা সকালেই এখানে আসবে। প্রথমে আমাদের বাসায় গেলাম, গার্ডসরা বললেন সবাই নাকি এই বাড়িতে। আমার কাছে আমার গাড়ির চাবি ছিল। ট্যাক্সি বিদায় করে নিজেই ড্রাইভ করে এসেছি। প্লিজ এক গ্লাস পানি দে। সোফায় বসে উনার বুটসগুলো খুলতে খুলতে আমি এক দৌড়ে গিয়ে পানির বদলে একটু লেবুর শরবত করে দিল, সাথে কয়েকটা বরফ। বাহ, ভালো করেছিস। ড্রিঙ্কসটা ভালো ছিল। মা খালা আর বিচ্ছুগুলো কই? মা আর বরখালা তো ওষুধ খেয়ে ঘুম, আর আপুরাও ঘুম। সবাই টায়ার্ড অনেক। তুই ঘুমাসনি? তোর চোখের ঘুম কই? না, আমিও ঘুমাচ্ছিলাম, বাট ফোনে কল এসেই ঘুম ভেঙে দিল। চেক করে দেখলাম রবি অফিসের কল। এরপর তো আপনি এলেন। সাদিফ ভাইয়া এবার উনার জ্যাকেট খুলে আমার হাতে দিল, আর ব্যাগ দুইটা কাঁধে ঝুলিয়ে লাগেজটা হাতে নিয়ে বললেন, আয় আমার সাথে। গেস্টরুমটা একটু ঝেড়ে দিবি। শাওয়ার নিয়ে আমি একটু ঘুমাবো। সব রুম আজকে পরিষ্কার করলাম, একদম চকচক করছে রুম, প্লিজ গিয়ে দেখুন। উনি হাত উঁচু করে আমাকে বললেন, একটা দিব ধরে অসভ্য, আয় বলছি। কি আর করার, উনার পিছে পিছে গেলাম। উনি রুমে গিয়ে উনার পরনে হাফ হাতার ব্ল্যাক গেঞ্জিটা খুলে ফেললেন, তাও আমার সামনে। আমি গাধীর মতো উনার খালি বডিটা অবাক দৃষ্টিতে দেখতেই আছি। কি সুন্দর বডি। কিন্তু পরক্ষণেই উনার জ্যাকেট দিয়ে আমি আমার মুখ ঢেকে ফেললাম। উনি হেসে বলতে লাগলেন, যা দেখার তা তো দেখেই ফেলেছিস, এখন আর মুখ ঢেকে কি হবে? ছি, কি বেশরম লোক। মুখ থেকে জ্যাকেট সরিয়ে দেখলাম উনি কাপড় নিচ্ছেন লাগেজ থেকে। আমি উল্টো দিকে ফিরে বিছানা ঝেড়ে চলে আসতে নিলে উনি বললেন, তোর চাচাতো ফুফাতো ভাইরা কবে আসবে? আলসেও ওদের কাছে যাবি না। ওদের আশেপাশে গেলে তোর পা কেটে রেখে দিব। আর রাতে উঠানেও যাবি না। যত কাজ আছে সব বাসার ভিতরে করবি, বাসার বাইরে কিছু লাগলো আমাকে জানাবি। আমি কিছু বলার আগেই উনি কাঁধে কাপড় ঝুলিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আমিও আমার রুমে চলে গেলাম। রাত 8টার দিকে হুজুর চাচার ফ্যামিলি, ফুফুর ফ্যামিলি সবাই চলে এলেন। হুজুররা এসে কুরআন পড়তে লাগলেন। আর চাচি ফুফি মাদের সাথেই আছেন। সাদিফ ভাইয়া 1 ঘন্টা ঘুম দিয়ে উঠেই কাজে লেগে গেলেন। আর আমার অন্য কাজিনগুলা আড্ডাক্তার দিচ্ছে বসে বসে। চাচাতো বোনদের দেখে খুব রাগ লাগলো, বাবার জন্যে আজকে কুরআন খতম দিচ্ছে আর ওরা কিসব হাফ টপস জিন্স পরে আসছে। ইতি আপু, জুমান আপু আর আমি সবাইকে নাস্তা সার্ভ করছিলাম। ফুফি আর 2 চাচি বসে কিসব আলোচনা করছিলেন, আর মা খালা মামি কিচেনে। নাস্তা টেবিলে সাজিয়ে আমি ভাইয়াদের আর আপুদের ডাক্তার তে গেলাম। ভাইয়া আপু আসেন আপনারা, নাস্তা দিয়েছি টেবিলে। আমার কথা শুনে ওরা সবাই উঠে ডাক্তার নিংয়ের দিকে আগাতে লাগল, কিন্তু রাব্বি ভাই মানে আমার বড় চাচাতো ভাই আমার কাছে এসে বলল, শেফা ফুল, তুমি তো দিন দিন অনেক সুন্দর আর আকর্ষণীয় হয়ে যাচ্ছ। খুব বড় হয়ে গেছো মনে হয়। আমার উপর থেকে নিচে চোখ বুলিয়ে। উনার কথা শুনে আমার গা কেন জানি ঘিনঘিন করে উঠল। আর এত রাগ লাগল। সুতির কামিজ পরলাম আমি, আর জর্জেটের ওড়নাটা দিয়ে পুরো আপার বডি হিজাবের মতো করে ঢেকে নিলাম। আর এই লুইচ্ছা কি বলে
আমি কিছু বলার আগেই সাদিফ ভাইয়ার চিৎকার শুনতে পেলাম আর আমি ভয়ে কেঁপে উঠলাম। এই রাব্বি, কি বলেছ তুমি ওকে এসব? ভাই হয়ে এসব কথা কেমনে বলো নিজের বোনকে? আর ওর নাম শেফালি, ডোন্ট কল হার শেফা অ্যান্ড স্পেশালি ফুল। আরে ভাই, ওরে কি ডাক্তার বউ, এটা আমার পার্সোনাল ব্যাপার। বিদেশ থেকে আসলেন 3 বছর আগে আর এসেই এত দাপট। ভালো না এসব। আপনি এসবে নাক গলাবেন না। ওকে আমি সেই ছোট্ট থেকে চিনি। এসব কথা শুনে সাদিফ ভাইয়ার সবুজ চোখ একদম লাল হয়ে গেল। বুঝাই যাচ্ছে উনি এখন মারপিটের মুডে। তিনি শান্ত গলায় জবাব দিল, ন চিনো তো, চেনা পর্যন্ত থাকো, এর বেশি এগোনোর কথা ভুলেও ভেবো না। আর ওদের জন্যে তুমি আর তোমার ফ্যামিলি কি আমি ভালো করেই জানি। এসেছো, খাও, চাচার জন্যে প্রে করো, দেন বিদায় হও। এসব শুনে রাব্বি ভাই তেরে উনার দিকে, আসলে উনিও তেরে যান রাব্বি ভাইয়ার কাছে। আমি আর্লি সাদিফ ভাইয়ার হাত ধরে ফেলি। উনি আমার দিকে ফিরতেই ইশারায় মাথা নাড়িয়ে না বলি। মা, খালা, ফুফু, চাচি উনাদের আওয়াজ শুনে এসে ওদের ছাড়িয়ে নিলেন। ওরা যেতেই সাদিফ ভাইয়া দেওয়ালে ঘুষি মেরে, ওই বদমাইশ যেখানে থাকবে ওইখান থেকে 10 ফুট দূরে থাকবি বলেই চলে গেল বাইরের দিকে। আমি তো ভয় কাঁদতে লাগলাম। আজকে বাবার এই দিনে কি কানটাই না ঘটল। আই অ্যাম মিসিং ইউ বাবা ভেরি মাচহ। এরপর বাবার জন্যে মোনাজাত করা হলো, অনেক কান্না করলাম আমি আর মাবুকের মধ্যে, অনেক কষ্ট হচ্ছে বাবার জন্যে। আজকে কেন যেন কান্না থামার নামই নিচ্ছে না। যতই চোখের পানি মুছি ততই আবার চোখে ভর করছে বাবার জন্যে চাপা কষ্টগুলো। ইতি আপু আর জুমান আপু আমাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকলেন আর আমি মোনাজাত ধরে চোখের জল ফেলছি। মোনাজাত শেষে দেখলাম সাদিফ ভাইয়াও মোনাজাত শেষ করে আমার দিকেই ফিরলেন। আমার চোখের সামনেই উনি ছিলেন আর আমি দেখিওনি। আমার দিকে ফিরে উনি ইশারা করলেন কান্না না করতে। আমার আরও কান্না আসলো। চুপচাপ দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে কান্না করতেই আছি। মাথায় প্রচণ্ড ব্যথা করছে কান্নার ফলে, তাও কিছু করার নেই, কাজ তো করতেই হবে। খাবারের আয়োজনের জন্যে উঠানে 5টা টেবিল বসানো হয়েছে। আমাদের উঠান বেশি বড় না হলেও ততটাও ছোট নই, তবে টেবিলের আইডিয়া সাদিফ ভাইয়ার ছিল অ্যান্ড উনিই সব ডেকোরেশনের ব্যবস্থা করেছেন। এলাকার অনেক মানুষকেও মা দাওয়াত করেছেন আর মা আমাকে ডেকে বললেন বাহিরে মানুষ এসেছে নাকি একটু দেখে আসতে, আর এমনিও ভাইয়া আপুরা সবাই বাইরে হাঁটাহাঁটি করছে। আমি দরজার মুখে দাঁড়িয়ে দেখতে লাগলাম, সাথে ইতি আপু আর জুমান আপু আছে। প্রায় অনেক মানুষই এসেছে। মাকে খবরটা দিল ম। সব কাজিনরা ড্রয়িং রুমে বসে আড্ডাক্তার দিচ্ছে আর মা আমাকে দিয়ে ওদের জন্যে ফ্রুটস পাঠিয়ে দিল। আমি ওইখানে যাওয়ার আগে সাদিফ ভাইয়া এসে হাত থেকে ট্রেটা নিয়ে নিলেন আর বললেন। তখনের দরজায় দাঁড়ানোটা আমার চোখ এড়িয়ে যায়নি। মানা করার পরও কেন যাচ্ছিস ড্রয়িং রুমে? কিছু না বলে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। মাথাটা ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। উফ ফফ। উনি আমার মুখটা উঠিয়ে আমাকে বলতে লাগলেন, কি হয়েছে আমার ফুলের? আর এত কান্না কেন? খালু উপর থেকে সব দেখছেন। এভাবে কান্না করলে তো উনি কষ্ট পাবেন। তাও কিছু বললাম না। এবার উনি 2 হাতে আমার মুখ ধরে বললেন মাথা ব্যথা করছে। আমি হ্যাঁ বললাম মাথা নাড়িয়ে। এরপর উনি আর কিছু বললেন না। জুমান আপুকে ডেকে নিয়ে আপুকে ট্রেটা দিয়ে আসতে বললেন আর ইতি আপুকে বললেন একটু আমার মাথা ম্যাসাজ করে দিতে। দুনো বোন ভাইয়ের কথা অক্ষরে অক্ষরে পালন করার জন্যে চলে গেলেন। ইতি আপু আমার মাথা ম্যাসাজ করছে আর আমি জারাভির সাথে কথা বলছি। হঠাৎ দেখলাম রাব্বি ভাইয়া, আলী ভাইয়া, জেসমিন আপু আসলেন আমার রুমে। আমার খেয়াল হলো আমার তো মাথায় কাপড় নেই। ইসস। মাথায় যেই কাপড় তুলছিলাম রাব্বি ভাইয়া বলল থাক না, ভালো লাগছে তো।
আর বাকি দুজন হাসছে। ইতি আপু বলে উঠল, কোনো ধরনের ব্যবহার এসব। ওদের কথা শেষ না হতেই সাদিফ ভাইয়া এসে হাজির। এসেই রাগী গলায় বললেন, ইতি তোকে আমি কখন থেকে খুঁজছি, আমার সাথে আয়। আর শেফা তুই? তোকে আমি বিকালে কি বলেছিলাম মনে নেই? জুরাইন কান্না করছে, মামি কাজে বিজি, ওকে কোলে নিয়ে যা এখান থেকে। ভাগ্যিস মাথায় কাপড় দিয়েছিলাম। আরলি আর রাব্বি কামিনা ভাইয়ার কথাটাও শুনেননি উনি, না হলে আজকে আবার লড়াই লাগত। জুরাইনের কাছে গিয়ে দেখি জুরাইন দাদির পাশে বসে খেলছে। সাদিফ ভাইয়া আমাকে মিথ্যা বলল। আমাকে দেখেই জুরাইন বলল, আপ্পি এসো, আমকে কুলে নেও। আহা, আমার জুরু এখন আপির কোলে উঠবে। আসো আমার ময়নাটা। আর রুম থেকে বের হলাম, নাদাদির পাশে শুয়ে থাকলাম আর জুরু আমার সাথে খেলতে থাকল। আত্মীয়রা আমার আর দাদির সাথে রুমে এসেই দেখা করে চলে গেলেন সবাই। মামা মামি আর খালারা আজকে থাকবেন। মাথা ব্যথার কারণে মুখ লাল হয়ে আছে আমার। কোনোরকমে একটু খেয়ে জুরাইনকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছি। আর ইতি আপু জুমান আপু টিভি দেখছেন, মা খালা দাদি কি সব আলোচনা নিয়ে ব্যস্ত। আর খালু বেচারা ঘুমে কাত, অনেক কাজ করেছেন আজ উনি। জুরাইনের সাথে খেলছিলাম আমি, সাথে জারাভিও এসে যোগ দিল। হঠাৎ সাদিফ ভাইয়াকে এদিকে আসতে দেখলাম। উনার হাতে মুখে চুলে পানি লেগে আছে। এই রাতে উনি গোসল করল, কিন্তু জ্বর উঠলে এমনি চিন্তা আসলো, তবে মুখ ফুটে কিছুই বললাম না। উনি এসে বসল আমার পাশে আর আমার কোল থেকে জুরাইনকে নিয়ে নিজে আদর করতে লাগল। চেরি ব্লজম। জারাভি গিয়ে ইতি আপুর কোলে গিয়ে বসল। হঠাৎ উনি রাগী ভয়ে যে আমাকে ফিসফিসিয়ে বললেন, এই তোর মাথায় কাপড় কই? আর রাব্বিকে কি তোর এই লম্বা সুন্দর চুলগুলো দেখানো হচ্ছিল? ও কি কি বলেছে আমি সব শুনেছি। আর তোর জেসমিন আপু রাইট, ও একটা মেয়ে হয়ে ওই লম্পটের কথায় হাসল কিভাবে? ইচ্ছা তো করছিল দুজনের গলা টিপে ধরি। আর তোকে তো ইচ্ছা করেছিল পিষে একদম শেষ করে ফেলি। উনার কথায় একদম রাগ উঠে গেল। উনাকে বললাম, আপনি না একটু 2 চামচ বেশি বুঝেন। আপনার বোন থেকে আশকো করে দেখিয়েন আসল ঘটনা। সাদিফ ভাইয়া আমার দিকে তাকিয়ে আমার নাক টেনে বললেন, আই বিলিভ ইউ। আমি উনার দিকে তাকিয়ে একটু হাসলাম। এই প্লিজ এভাবে হাসিও না। লোভ সামলিয়ে রাখি আমি অনেক কষ্টে। মানে কিসের কষ্ট? কিছুই না। তোমার ছোট্ট ব্রেনে এত কথা সাপোর্ট করবে না। তো মাথা ব্যথা কমেছে? মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম, আর মনে মনে ভাবছি এটা কেমন ধরন প্রশ্নের। প্রথমে ইনসাল্ট এরপর কেয়ার, নাকি প্রথমে কেয়ার এরপর ইনসাল্ট? যাক, মাথায় আর প্রেশার দেয়া যাবে না। সাদিফ ভাইয়ার সব কথা আমার মাথার উপর দিয়ে যায়। জুরাইন একবার উনার কোলে আরেকবার আমার কোলে আসা যাওয়া করছে। আর আমিও জুরুর সাথে মজা করে খেলছি আর হাসছি। হঠাৎ সাদিফ ভাইয়া একদম আমার গা ঘেঁষে বসে এক হাত দিয়ে আমার কাঁধের উপর উঠিয়ে নিল আর জুরাইনকে উনার পেটের সাথে লাগিয়ে বসালেন। আমি উনার কাজের কোনো হাবভাব বুঝলাম না। আমি অন্যদিকে সরে যেতে চাইলে উনি রাগী গলায় বললেন, কি প্রবলেম? নড়বি না একদম। অবাক চোখে উনার দিকে তাকিয়ে আছি আর ইতি আপু আর জুমান আপু আমাদেরকে দেখে মুখ টিপে হাসছে আর জারাভি তো গেমসের ভিতরে, ওর কোনো হুঁশ নেই এই দিকে। সাদিফ ভাইয়া আপুদেরকে ভ্রু নাচিয়ে আর ইশারা দিয়ে কিছু আশকো করলেন আর আপুরা হেসে লাইক দেখাচ্ছেন। মানে কি এসবের আমার ছোট্ট মগজটা আসলেই ধারণ করতে পারল না। মা খালামণি আর দাদির রুমে ঘুম আর আমরা ড্রয়িং রুমে আড্ডাক্তার দিচ্ছিলাম। মামা মামি জারাভি গেস্ট রুমে ঘুম।
খালু ভাইয়ার রুমে ঘুমাচ্ছে। সাদিফ ভাইয়া খালুর সাথে ঘুমাবে। আপুরা আজকে কেউ ঘুমাবে না বলে ঠিক করলেন। আমরা আড্ডাক্তার দিচ্ছি আর জুরাইন বিচ্ছুটা না ঘুমিয়ে সাদিফ ভাইয়ার কাঁধে বসে আছে আর উনি মোবাইলে কি যেন করছিলেন। আমার মাথা ব্যথায় চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তাও বসে আছি ওদের সাথে। সাদিফ ভাইয়া হয়তো আমার অবস্থা খেয়াল করলেন আর উনি আমাদের কাছে এসে বললেন, তোরাও ঘুমাচ্ছিস না, ওকেও যেতে দিচ্ছিস না ঘুমাতে? যা না ঘুমাইতে, শেফাকে দেখ, ওর চোখ কেমন লাল হয়ে আছে। যা ঘুমাতে। আর এই তুই, তোর মুখ নাই? একদম দিব ধরে একটা অমানুষ। তিনোটা যা ঘুমাতে, জুরাইনকে আমি ঘুম পাড়িয়ে দিব। আমরা উনার বকা শুনে একদম চুপ হয়ে গেলাম, চলেই যাচ্ছিলাম, কিন্তু উনি আবার ডেকে বললেন, চল ছবি তুলি। আপুরা তো দৌড়িয়ে উনার পাশে দাঁড়ালেন। আমি আসলে ইতি আপু সরে আমাকে সাদিফ ভাইয়ার পাশে দাঁড়াতে বললেন, আমিও কথামতো দাঁড়ালাম। সাদিফ ভাইয়া আমাকে বললেন, এই মাথায় কাপড় দাও। কিছুই না বলে উনার আদেশ পালন করলাম। এরপর সাদিফ ভাইয়া মোবাইলটা জুমান আপুকে দিয়ে বললেন, একটা ছবি তুলতো আমার, শেফার আর জুরাইনের। আমি একদম অবাক। উনি আমার কাঁধে এক হাত দিয়ে অন্য হাতে জুরাইনকে কোলে নিলেন। উনার দিকে তাকাতেই উনি আমাকে চোখ টিপ দিল ন, আর আমি লজ্জায় লাল। এটা একটা ক্যান্ডিড ছবি ছিল। আরও অনেকগুলা ছবি তুললেন উনি আমার সাথে। এক এক ছবিগুলা উনি দেখছেন আর আমাকেও দেখাচ্ছেন। হঠাৎ সাদিফ ভাইয়া আমাকে বললেন, দেখ আমরা কত কিউট, একসাথে আমাদেরকে মাশাআল্লাহ লাগে। তুই এত ফর্সা কেন রে ফুল? তুই একদম বেশি মাশাআল্লাহ। তোকে শুধু আমি দেখব। কখনো মাথার কাপড় ছাড়া অন্য কোনো কাজিনের সামনেও যাবি না, আর বাহিরের মানুষ তো দূরের কথা। আমি উনার কথা শুনে আকাশ থেকে পড়লাম। উনি না একটু আগে আমাকে কত বকা দিল ন, আবার এখন এসব কি বলছেন? হ্যাঁ আল্লাহ, সারারাত একটুও ঘুম হয়নি অতিরিক্ত কান্নার ফলে। উফ, আমি এত রোগা কেন আল্লাহই জানেন। আচ্ছা, বাবার জন্যে কি একটু কান্নাও করতে পারবো না এই মাথা ব্যথার জন্যে? আমার অস্থিরতা দেখে ইতি আপু আমার মাথায় ম্যাসাজ করে দিচ্ছিলেন যেন আমার ঘুম আসে। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। মায়ের ডাক্তার ঘুম থেকে উঠে গেলাম। চোখ খুলে দেখি খালামণি আর মা আমার পাশে বসে আছে। খালামণি আমার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, কিরে শেফা, রাতে নাকি তোর শরীর খারাপ করছিল? একটা নাপা খেয়ে নিতি, তাহলে মাথা ব্যথা অনেকটাই কমত। কি বলছো আপা? এ মেয়েকে নিয়ে আমার কত কষ্ট করতে হয়, সে তার জান গেলেও ওষুধ আর খাবার নিজ থেকে খায় নাকি? আমি যতক্ষণ বকে বকে না খাওয়ায় এই মেয়ে কখনোই খায় না। হ্যাঁ জানি তো। ওষুধ ভাত না খেলে সাদিফকে কল দিবি, এরপর সাদিফ এসেই ওকে মেরে মেরে খাওয়াবে। এসব বলেই মা আর খালামণি হাহাহা করে হাসতে লাগল। উফফ, কি সুন্দর হাসি তোমাদের মা আর বরখালা। আর খালামণি, তোমার ছেলেকে কি আমি ভয় পাই নাকি? তোমার ওই দৈত্য ছেলেকে দেখলে ভালো মানুষই আতঙ্কে দিশেহারা হয়ে যায়। হাহাহাসু, আমি ভয় পাই না। হি যায় আতঙ্ক, নাথিং এলস। বলেই খালামণি আর মাকে জড়িয়ে ধরে চুমু দিল ম। আচ্ছা তাই, আমার ছেলে আতঙ্ক। আজকে দেখি এই কথাটা সাদিফের সামনে বলে দেখা। উফ, পারবো না। তোমার ছেলেকে তুমি বলো গিয়ে, তবে আমার নাম দিতে পারবে না। হু, বাই দা ওয়ে, আপুরা কই? মা বলে উঠলেনিতি, আর জুমান আজকে ব্রেকফাস্ট রেডি করছে। উঠো মা, ফ্রেশ হয়ে হেল্প কর যা। আমি উঠে ফ্রেশ হয়ে কিচেনে চলে গেলাম। আপুরা নাস্তা প্রায় বানিয়ে ফেলেছে।
আর আমি ওদের সাথে আমার সিগনেচার ডিশ পুরি আর আলুর দম বানিয়ে নিলাম। আর আপুরা আমার আসার আগেই চিকেন স্যান্ডউইচ, ফ্রুট কাস্টার্ড আর কফি বানিয়ে নিল। আমি আর আপুরা মিলে টেবিলে সব নাস্তা সাজাচ্ছিলাম, তখন দেখলাম সাদিফ ভাইয়া এক হাত দিয়ে চুল মুছছে আর অন্য হাতে মোবাইল কানে ধরে কার সাথে যেন কথা বলছে। ডাক্তার নিঙে না বসে উনি সোফায় বসে পেপার পড়তে লাগলেন। আজব, সবাই এখন নাস্তা করবেন আর উনি আলাদাভাবে ডাক্তারতে হবে। হা হো হো। আসছে একেবারে নবাবজাদা। অনেকদিন পর আজকে ডাক্তার নিঙে এত মানুষ। খালা খালু, মামা মামি, দাদি, মা আপুরা আর ড্রয়িং রুমে যারা ভি ও নাকি কার্টুন দেখে দেখে খাবে। আমি একটু আগেই গ্যাস্ট্রিকের ওষুধ খেলামতাই আমি আপাতত জুরাইনকে কোলে নিয়ে নাস্তা সার্ভ করছি। আর সাদিফ ভাইয়া মহারাজা এখন গেলেন রেডি হতে, অফিসে নাকি ইমার্জেন্সি কাজ আছে। মা, আমি আজ ফিরব না, আজকে ইয়ামিনের ব্যাচেলার পার্টিতে যাব অফিসের পরে। আজকে পড়াইতে পারবো না তোকে শেফা। ইতি আর জুমান, তোরা থেকে যা আজকে এখানে আর ওকেও একটু পড়িয়ে নিস। সাদিফ ভাইয়া কথাগুলা বলতে বলতে নাস্তা করতে বসলেন। আর আমি জুরাইনকে খাওয়াচ্ছি আর নিজেও একটু খাচ্ছি। খালামণির কথা শুনে একবার উনার দিকে আরেকবার খালামণির দিকে তাকালাম। সাদিফ, তোর যে কোনো ফ্রেন্ড বা অন্য কাউকে হোম টিউটর হিসেবে মেয়েটার জন্যে ঠিক করে দে না। তোরও সময় বাঁচবে আর মেয়েটাও সময়মত পড়াগুলা শিখে নিতে পারবে। খালামণির কথা শুনে সাদিফ ভাইয়া খাওয়া অফ করে রাগী গলায় বলে উঠলেন, কেন? আমার পড়ানোয় কি ক্ষতি হচ্ছে? বাইরের ছেলে কেন এই ঘরে আসবে? আমি বেঁচে থাকতে এটা কখনোই পসিবল না। আর তাও শেফার জন্যে না, এমনিই বলছিলাম তোদের সুবিধার জন্যে। খালামণির কথায় উনি উত্তর দিল নহম, তবে আমাকে ঝাটকি দিয়ে বললেন, এই অসভ্য, তোর কি সমস্যা? কখন থেকে দেখছি জুরাইনকে নিয়ে খাবারের সাথে রং তামাশা করছিস। না নিজে খাচ্ছিস না ওকে খেতে দিচ্ছিস। জুরাইন, কাম হেয়ার ব্রো। ভাইয়া নাস্তা খাইয়ে দিবে তোমাকে। আমি বেকুব হয়ে গেলাম। খালামণির রাগ আমার উপর কেন ঝাড়ছেন? আজব। সাদিফ ভাইয়া উঠে এসে আমার কোল থেকে জুরাইনকে নিয়ে নেওয়ার সময় উনার নখ দিয়ে হাতে খোঁচা দিল। উফ, জ্বলে উঠল। রাগী চোখে উনার দিকে তাকালাম, তবে উনি এখন জুরাইনকে নিয়ে বিজি। আমার দিকে একবারও তাকালেন না, যেন উনি কিছুই করেননি। হাউ রুড। সন্ধ্যায় খালামণি আর মামারা একসাথেই বের হলেন। জুরাইন অনেক চেয়েছিল আমার কাছে থেকে যেতে, কিন্তু মামি রেখে যাননি। রাখবেই বা কেমনে, জুরু তো এখনো অনেকটাই ছোট। আমি, ইতি আপু আর জুমান আপু আমার রুমে বসে অনেক আড্ডাক্তার দিচ্ছিলাম। যদিও সাদিফ ভাইয়ার আদেশে উনারা আমাকে পড়াতে চেয়েছিলেন, কিন্তু আমি অনেক বাহানা দিয়ে তাদেরকে মানিয়ে নিলাম যে আজকে পড়ব না। কথা বলার মাঝেই হঠাৎ সাদিফ ভাইয়া ফোন করলেন জুমান আপুকে। উনার বোনদের সাথে কথা বলেই রেখে দিল। আমি ভেবেছিলাম আমার সাথেও কথা বলবে আর না পড়ার জন্যে বকাও দিবেন, কিন্তু না, উনি আমার সাথে কথাই বললেন না। কেন জানি একটু খারাপ লাগলেও মনকে সান্ত্বনা দিচ্ছি এই ভেবে যে উনার বকা থেকে তো বেঁচে গেলাম। রাতের খাবার খেয়ে আমি আর আপুরা মিলে ছাদে গেলাম আর সাথে নিলাম মায়ের বানানো আচার। আহহ, কি মজা! চাঁদ দেখে দেখে আড্ডাক্তার দিচ্ছি আর আচার খাচ্ছি। যদিও আচার খেলে তলপেটে একটু পেইন উঠে, তারপরও খাচ্ছি। মা থেকে পারমিশন নিয়ে তারপরেই আচার মুখে দিল। ফুচকা খেলে অনেক ভয়াবহ অবস্থা হয় পেটের, তবে আচার খেলে অতটা ব্যথা করে না। আবারও আড্ডাক্তার মাঝে সাদিফ ভাইয়ার ফোন আসলো জুমান আপুর কাছে।
সেম প্রসেসে উনি আবারও আমার সাথে কথা না বলে ফোন রেখে দিল না। এত ইগনোর! কই এতদিন তো আমার সাথে দিনে একবার হলেও ফোনে কথা বলতেন, ওষুধ খেতে বলতেন। তবে আজকে উনার কি হলো? ওহহ, বুঝলাম। হয়তো উনি কোনো সুন্দরী মেয়েদের সাথে ভালো টাইম স্পেন্ড করছে পার্টিতে, তাই এই রোগা মেয়েটার কথা উনার গনার টাইম নেই। ভাবতেই একটা তাচ্ছিল্যের হাসি দিল ম। আচ্ছা আপু, ব্যাচেলার পার্টিতে কি কি হয়? ওইখানে কি অনেক সুন্দর সুন্দর মেয়েরা আসেন? শেফালির কথা শুনে ইতি আর জুমান হাসতে হাসতে কাত। তারপরেও হাসি সামলে বলল, আরে না শেফা, ওইখানে জাস্ট ছেলের ব্যাচেলার পার্টি হলে ছেলের ফ্রেন্ডরা বা কাজিনরা মিলে নিজেরাই এনজয় করে, আর মেয়েদের হলে মেয়ের ফ্রেন্ডরা বা মেয়ের কাজিনরা মিলে এনজয় করে। এই পার্টির মানে বর বা কনে তাদের বিয়ের আগ মুহূর্তের সিঙ্গেল লাইফটা তাদের কাছের ফ্রেন্ড কাজিনদের সাথে কাটানো। আবার মাঝে মাঝে কেউ ড্রিঙ্কসও করে, এই এতটুকুই। তবে ফরেইনে এই পার্টির রূপ একটু ভিন্ন। ওহ আচ্ছা, মাথায় আসে না এইসব ব্যাচেলার নাকি সব পার্টি। সবই বাইকা। আর কিছুক্ষণ ছাদে থেকেই নিচে নেমে এলাম, এরপর ওষুধ খেয়ে আপুদের সাথে পিক তুললাম অনেক। শুয়ে শুয়ে এফবিতে নিউজফিড দেখছিলাম। হঠাৎ দেখলাম সাদিফ ভাইয়ার পিক অনেকগুলা। ওয়াও, কি সুন্দর ডেকোরেশন! উনাকেও তো অনেক হ্যান্ডসাম লাগছে। উনার সব ফ্রেন্ডরাও অনেক স্মার্ট। বাহ বাহ! যাক, এই কথাগুলা মনে মনে বললাম, উনার কানে গেলেই তো আমাকে এই সুন্দর দুনিয়া থেকে আউট করে দিবেন। তবে উনাকে আজ বেশ লাগছে। ব্রাউন কালার জ্যাকেট, ভিতরে হোয়াইট গেঞ্জি, তার উপরে সুন্দর ডিজাইন। চুলের স্টাইলটাও তো অনেক সুন্দর। আর উনার স্নিকার্সগুলো এত সুন্দর। সব মিলিয়ে উনাকে জাস্ট মাশাল্লাহ লাগছে। আর কত সুন্দর করে হাসছেন। তবে আমার মনে হচ্ছে হাসিটা উনি মন থেকে হাসছেন না। আর চোখগুলো ও একটু লাল লাল লাগছে। কিন্তু তাও উনাকে দেখে যে কেউ পটে যাবে। আমার মন বলছে সাদিফ ভাইয়া অনেক সুন্দর বউ পাবে। উনি কত স্টাইলিশ! নিশ্চয় উনার জন্যে একটা পরী উনি সার্চ করে নিবেন, নাকি অলরেডি সার্চ করে নিয়েছেন আল্লাহই জানেন। এমনি তো আমি এফবিতে আসলেই আমাকে নক দিয়ে আমার সাথে চ্যাট করেন সাদিফ ভাইয়া, তবে আজকে উনার কি হলো? সিরিয়াসলি এটা খুবই ভাবার বিষয়। আর কিছু না ভেবে মোবাইল রেখে শুয়ে পড়লাম, আর দেখছি আপুরা আজকের ছবিগুলো আপলোড দিচ্ছে। আপুদেরকে জড়িয়ে ধরে কথা বলছিলাম, আর আপুরা আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিল। তখনই আবার মোবাইলের রিংটোন শোনা গেল। আমরা ভেবেছিলাম খালামণি বা খালু, কিন্তু এটা সাদিফ ভাইয়ার কল। এত রাতে সাদিফ ভাইয়ার কল! জুমান আপু ভয় ভয় রিসিভ করল, আর ইতি আপু বলল স্পিকার অন করতে। স্পিকার অন করতেই সাদিফ ভাইয়ার গর্জন শুনে আমরা তিনজনই লাফ দিয়ে উঠে বসে গেলাম শোয়া থেকে। ইচ্ছা করছে এখনই ওইখানে গিয়ে থাপ্পড় দিয়ে তোর গাল লাল করে ফেলি জুমান। তোদের সাহস কি করে হয় এমনি ওড়না গলায় ঝুলিয়ে ফেসবুকে ছবি আপলোড দেওয়ার? তোরা দিয়েছিস তাই বলে ওই অসভ্যকে ট্যাগ দিয়েছিস কেন? শেফার কি আক্কেল বেঁচে খেয়েছে? ওর সাহস কি করে হয় মাথায় কাপড় ছাড়া ছবি উঠিয়ে এফবিতে মানুষকে দেখানোর? ওকে বলে দে, অনেক ছেলেই দেখেছে ওর রূপ। প্রথমেই ট্যাগ সরা শেফা থেকে। এরপর নে ওর ফোন, ওর এফবি মেসেঞ্জার সব অফ কর অ্যান্ড ডু ইট রাইট নাও। জাস্ট হোয়াটসঅ্যাপটা রাখো, আর কোনো ছেলের নাম্বার পেলে আমাকে জানা। ভাইয়া আসলে তুমি ভুল বুঝছ। শেফা আসলে জানে। জুমান আপুকে বলতে না দিয়ে উনি আবার রেগে বললেন, ওর হয়ে সাফাই একদম গাবি না।
যত বড় হচ্ছে ও তত অসভ্য হচ্ছে, এখন সামনে পেলে না ওর গলা চেপে একদম মেরে ফেলতাম। আমার এত রাগ লাগছিল বলার মতো না, কিন্তু আমি তো মুখে কিছুই বলতে পারি না উনার ভয়। চুপচাপ কান্না করছি। সাদিফ ভাইয়া আমার কথা না শুনেই আমাকে জানাতা বলেই যাচ্ছেন। জুমান আপু ইতি আপু আমাকে ইশারায় কান ধরে সরি বলছিল। উনাদেরও বাকি দোষ। উনারা কি জানতো নাকি এই জল্লাদটা এমন করবে? আপুরা ইজিলি আমাকে ট্যাগ দিয়েছেন, আর ছবিগুলাতে আমার গায়ে সুন্দর করেই ওড়না পেঁচানো ছিল। মোবাইল সার্চ করে জুমান আপু বলল, কোনো ছেলেরই নাম্বার নেই। আর ভাইয়া তুমি কি জানো না ও কেমন মেয়ে? আমি তো কখনোই ওকে বাহিরের কোনো ছেলের সাথে কথা বলতে দেখলাম না। তুমি শুধু শুধু ওকে ভুল বুঝছ। স্পিকারে ছিল কল, তোমার কথা সব শুনেছে শেফা। কান্না করছে ছোট মেয়েটা। ভাই তুমি ভালো করনি। সাদিফ ভাইয়াকে কিছু বলতে না দিয়েই আপু কল কেটে দিল। উফ, দেখেছিস কি অসভ্য আমার ভাইটা। বড় ভাই বলে বেঁচে গেল, আর ওর মতো রাক্ষসকে কিছু বলার সাহস কারই বা আছে? সরি শেফা, আমাদের জন্যে বকা শুনেছিস। সাদিফ ভাইয়াকে সামনে পেলে আমরা বুঝিয়ে বলবো কাল, বলেই আপুরা আমাকে জড়িয়ে ধরে আদর করতে লাগল। আর এইদিকে শেফা কান্না করছে শুনে সাদিফের মন একদম খারাপ হয়ে গেল। তাই সে একটু পরে জুমানকে একটা মেসেজ পাঠালো, এখনো কি কান্না করছে বাবুটা? হ্যাঁ, ওর দোষ ছিল না ভাইয়া। ও জানেই না যে ছবিগুলো আমি ওকে ট্যাগ দিল। ও তো আমার মোবাইলে একটু দেখেই নিজের মোবাইলে গেমস খেলছিল। হুদাই বকা দিল ওরে। জুমান মেসেজ দেখে অনেক কষ্ট লাগলো সাদিফের, কিন্তু ও চেয়েও পারছে না নিজের রাগকে কন্ট্রোল করতে। সাদিফ শুধু কালকের অপেক্ষায় আছে। কালকে শেফালির কি হাল করবে সেটাই ভাবছে। ফোন বের করে শেফালি নিজের আর জুরাইনের ছবিগুলা কন্টিনিউয়াসলি দেখছে আর বলতে লাগল, কেন আমাকে এত কষ্ট দিচ্ছিস তুই? আমার থেকে ব্যাপারটা লুকিয়ে মোটেও ভালো করিসনি। কালকে আমার আসল রূপ দেখতে পাবি তুই। এই সাদিফ যে কত ভয়ঙ্কর আর পসেসিভ নিজের জিনিসকে নিয়ে, কাল তুই হারে হারে টের পাবি। কথাগুলো বলে ছবিটাতে একটা চুমু দিয়ে একনাগাড়ে ড্রিঙ্ক করতেই লাগল সাদিফ। বিডিতে আসার পর থেকে সাদিফ একদমই ড্রিঙ্ক করত না, তবে আজকে কি এমন হলো যে সাদিফের ড্রিঙ্কসের প্রয়োজন হচ্ছে? ঘুম থেকে উঠেই দেখলাম আপুরা আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। উঠে ফ্রেশ হয়ে নিলাম আর মার সাথে নাস্তা বানিয়ে আপুদের ডাকতারলাম। সবাই একসাথে নাস্তার টেবিলে বসে আড্ডাক্তার দিচ্ছিলাম আর নাস্তা করছিলাম, ওদিও হাসি মুখে আছি। তারপরও আমি কাল রাতের ব্যাপারটা এখনো ভুলতে পারছি না। আমি বুঝি না উনি কেন আমাকে এত হেইট করেন। হুয়াই। এরপর টিভি দেখতে লাগলাম আমরা তিনজন আর দাদি মিলে। মা এসে আমাদের পাশে বসলেন আর তখনই বড় খালা কল দিল, নৌহমার সাথে মামিও আছেন। তিনজনই ভিডিও কলে কথা বলছেন। হঠাৎ বড় খালার কথায় মোবাইলের দিকে তাকালাম। খালা বলছেন, দেখ তোদের বোনের ছেলেকে, সকাল থেকেই বমি করছে। কালকে নাকি পার্টিতে ড্রিঙ্ক করেছে। সকালে আসলো বাসায়, 8টার দিকে ফোন করে বলল তাকে নিতে যেতে। সে রাতে ড্রিঙ্ক করেছে, তাই এখন ড্রাইভ করা সেভ না। কত বড় সাহস তার! মাকে ফোন করে বলল সে মদ খেয়েছে। ভাবা যায় তোর বোনের ছেলের সাহস। আজকেও ইতিকে পড়িয়ে নিতে বলিস শেফাকে। আজকে মনে হয় সাদিফ যেতে পারবে না বলেই খালা মুখ টিপে হাসলেন। কেন পারব না? রাত হতে হতে আমি ফিট হয়ে যাব। ইনফ্যাক্ট আমি আজ বিকেলেই যাচ্ছি ওকে পড়াতে।
আজকে ওর কপালে দুঃখ আছে। আমার থেকে কথা লুকানোর শাস্তি সে আজ পাবেই। রাগী গলায়। অনেক অবাক হলাম উনার কথা শুনে। উনার থেকে কী বা লুকালাম? আর সাদিফ ভাইয়া ড্রিঙ্ক করেছেন? এটা আমার বিশ্বাসই হচ্ছে না। উনি তো নামাজ পড়েন অলওয়েজ। তবে কাল কি এমন হলো যে উনি একেবারে ড্রিঙ্ক করেছেন? চলবে।